লিভারপুল থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে ছোট্ট একটা শহর কনওয়ে, যেখানে আছে 700 বছরেরও পুরনো ক্যাসেল আর ব্রিটেনের সবচেয়ে ছোট ঘর। তো কেমন ছিল আমাদের সারাটা দিন আজকের এই শহরে, সেটা নিয়ে থাকছে এই ব্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ক্যাপশন পড়েই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা আজকে কোথাও বেড়াতে যাচ্ছি। আমরা দুজনেই ঘোরাফেরা করতে অসম্ভব পছন্দ করি। বাংলাদেশে থাকতে যখনই কোনো ছুটিছাটা পেতাম, কাছে দূরে যেখানেই হোক, আমরা ঘুরতে চলে যেতাম, ফ্যামিলির সাথে হোক বা আমরা নিজেরা দুজনে একা হোক। মানে সময়টাকে কাজে লাগানো, এনজয় করা, মেমোরিজ ক্রিয়েট করা। আর এখন তো নতুন দেশে আছি, এখানের কালচার, এখানে পড়াশোনা, জব, আমার জব, আমার হাজব্যান্ডের জব, সব কিছু মিলে যখন তখন হুটহাট বের হয়ে যাওয়া, হুটহাট ঘোরাফেরা করা, এটার সম্ভব হয়ে উঠছিল না। তো আস্তে আস্তে যাই হোক, এটা সামলে উঠছি আমরা। তো এখন সামারেরও সময় প্রায় শেষ, তো এখন না ঘুরলে আর কখন। তো ছোট একটা ডে ট্যুরে যাব আজকে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছুই ইনশাল্লাহ পুরো ব্লগ জুড়েই থাকবে। ভিডিওটা না টেনে যদি পুরোটা দেখেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমরা আজকে যাচ্ছি ওয়েলসের খুব কিউট এবং ছোট্ট একটা শহর কনওয়েতে। শহরটা এতই ছোট যে অল্প ওয়াকিং ডিস্টেন্সই পুরোটা শহর প্রায় ঘুরিয়ে দেখা যায়। আমরা একসাথে আজকে প্রায় 4টা স্পট ঘুরে ঘুরে দেখব। ক্যাসেল থেকে শুরু করে ব্রিটেনের সবচেয়ে ছোট ঘর সবকিছু দেখার অভিজ্ঞতাই থাকবে আজকের ব্লগে। এই দেশে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। আপনার ডেস্টিনেশন যেমনই হোক না কেন, পথের যে জার্নিটা, এত সুন্দর সিনিক ভিউ থাকে যে মন একদম, মানে কি বলবো, মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে যাওয়া হয়। শুধু মাঝে মাঝে একটা প্রবলেমই ফেস করি, সেটা হচ্ছে হালাল ফুড অপশন না পাওয়া। তো আজকে যেহেতু বাসাতে ছিলাম, ভাবলাম যে খাবার বাসা থেকে রেডি করে নিয়ে যাই, সময় ছিল হাতে। তো অল্প একটু টিক্কা বিরিয়ানি রেডি করেছি, এটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর কিছু স্যান্ডউইচ গ্রিল করে নিয়েছি পথে নাস্তার জন্য। আর শুরুতেই তো আপনারা দেখলেন আমি চা বানিয়ে নিয়েছি। চা ছাড়া তো জার্নি জমবেই না। এখানে তো আর বাংলাদেশের মতো টঙের দোকান নাই বা হোটেল নাই যে থেমে চা খাবো। তো ওইটা খুবই বেশি মিস করি আমরা দুজন। সবকিছু রেডি করে গোছকাজ করে নিজেরা রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে রাত, কিন্তু না, আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, সেই জন্য এরকম মনে হচ্ছে। কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলেই একটা অদ্ভুত খুশিতে মন ভরে যায়। আর যতক্ষণ পর্যন্ত না রেডি হচ্ছি, বের হচ্ছি, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি। আমার কাছে সবসময় ডেস্টিনেশনের চেয়ে জার্নিটা অনেক বেশি সুন্দর মনে হয়, কারণ মাঝে মাঝে গন্তব্যের চেয়ে পথে চলার যে অভিজ্ঞতাটা, সেটা আরও বেশি মনোমুগ্ধকর হয়। শহরের কোলাহল থেকে বেরিয়ে এরকম প্রাকৃতিক পরিবেশে পথ চলতে থাকলে মনে হয় যেন পৃথিবীটা একটু ধীরে চলছে। আর এই ছোট ছোট ক্ষণস্থায়ী মুহূর্তগুলোই আসলে জীবনটাকে আরও সুন্দর করে তোলে। কনওয়েতে যাওয়ার পথের এই আঁকাবাঁকা রাস্তাগুলো একদম যেন শেষই হচ্ছিল না। চারপাশে একমাত্র শুধু ছিল প্রকৃতির নিস্তব্ধতা, আর কিচ্ছু না। কোনো গাড়িও চলছিল না। আর সে কারণে রাস্তার এই যে একাকিত্ব ভাবটা, সেটা আরও বেশি প্রকট হয়ে উঠছিল। তো আমাদের দুজনের জন্য ওই নির্জন পরিবেশে জার্নিটা আরও বেশি রোমাঞ্চকর আর এক্সাইটিং ছিল। ঠিক সেইভাবে আমার মনে বান্দরবনের পুরনো স্মৃতি বারবার ফিরে আসছিল। বান্দরবনের এই আঁকাবাঁকা রাস্তায় কতবার যে বাইকে ঘুরেছি তার কোনো শেষ নাই। এখন শুধু ওইটাই একটু মিসিং ছিল। এখন শুধু এই রাস্তাগুলোতে বাইকে একটু ঘোরা বাকি, ওইটা হলে একদম 16 আনা পূর্ণ। আর এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে শুধু একটা কথাই মনে হয় যে এটাই যদি এত সুন্দর লাগে, পৃথিবীর আরো কত কত না দেখা জায়গা আছে, সেগুলো না জানি কত সুন্দর। কোনো অসুবিধা নাই, যখন রিজিক থাকবে, আল্লাহ হুকুম করবে, তখন হয়তো দেখতে পাবো। আপাতত তো চলে আসলাম কনওয়েতে। আর কনওয়ে শহরে ঢোকার পথেই পড়ে এই সুন্দর নদীটা, এটা কনওয়ে নদী। মানে আমি তো দেখে একদম মুগ্ধ। যে কোনো শহরে প্রবেশ পথেই যদি এরকম সুন্দর নদী চোখে পড়ে, সেটা কিন্তু খুব ভালো লাগে, ঠিক যেমন চিটাগংয়ে কর্ণফুলী নদীটা। আমি ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি জানি না, কিন্তু এক পাশে নদী, এক পাশে পাহাড়, আর মাঝখানে আপনি গাড়িতে চলছেন। এই যে
রাস্তাটা এত সুন্দর ছিল। কনওয়ের প্রবেশ পথই যখন এত সুন্দর সৌন্দর্য, আমি তো চিন্তা করছি পুরোটা দিন আজকে না জানি কেমন কাটে। কনওয়েতে প্রবেশের সাথে সাথে আমাদের মাথায় একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, গাড়ি কোথায় পার্ক করব। কারণ এখানে যেহেতু যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না, তাই প্রপার জায়গা খুঁজে পাওয়ার জন্য অনেক সময় ঘুরতে হয়, অনেক দূরে গাড়ি পার্ক করতে হয়, তারপর অনেকটা পথ হাঁটতে হয়। তো সেটা নিয়ে চিন্তা করছিলাম। তো দেখলাম যে ক্যাস্টেল কনওয়ের যে দুর্গটা, যেটা আমরা আজকে ফার্স্টে ভিজিট করব, সেখানে ওদের গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। আপনি টিকিট কাটলে যতক্ষণ খুশি ততক্ষণ আপনি গাড়ি পার্ক করতে পারবেন। তো আমরা কয়েক ঘন্টার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। আর গাড়ি পার্ক করার এখানে আছে রেস্টুরেন্ট এবং টয়লেটের ব্যবস্থা। পার অ্যাডাল্ট 50p করে, 50 পয়সা করে টিকিট। আর একবার টিকিট কাটলে ওই টিকিট দিয়ে আপনি সারাদিনে যতবার খুশি টয়লেট ইউজ করতে পারবেন, আলাদা করে বারবার টিকিট কাটতে হবে না। দিনটা ছিল উইকেন্ড আর রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো সব মিলে আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। আর নামাজের সময়ও চলে যাচ্ছিল, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিই। নামাজের জন্য আমাদের গাড়িতে সবসময় একটা জায়নামাজ অথবা ছোট একটা ম্যাট অবশ্যই আমরা রাখি, যাতে নামাজের ওয়াক্ত হলে যদি পরিবেশ থাকে তাহলে যেন আমরা পড়ে নিতে পারি। কবুল করার মালিক আল্লাহ তাআলা, আর আল্লাহ সবার নিয়ত জানেন। আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টাটুকু করে যাওয়া। এটা হচ্ছে ক্যাসেলের বাইরের দিক। এই জায়গাটায় ঢুকতে আসলে কোনো টিকিট দিতে হয় না। এখানে অনেককে দেখলাম বসে পিকনিক করছে বা ফ্রিলি হাঁটাহাঁটি করছে। এখানের জন্য আলাদা করে কোনো টিকিট কাটা বা টাকা পয়সা দিতে হচ্ছে না। এখন আমরা হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারে। আসলে পুরোটা ক্যাসেল যদি ভিতর থেকে ঘুরে দেখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর টিকিটের দাম ছিল প্রতি অ্যাডাল্ট 15.5 পাউন্ড করে। সিজন অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করে। সামনে যেহেতু সিজন শেষ হয়ে আসছে, তো টিকিটের দাম মনে হচ্ছে আবার কমে যাবে। তো বেটার হয় কখনো যদি আপনি ঘুরতে যান, সেক্ষেত্রে ওদের কোনো ওয়েবসাইট থাকলে ভালো মতো চেক করে যাওয়া। আবার ব্লু লাইট কার্ড হোল্ডার হলে সেক্ষেত্রেও ডিসকাউন্ট থাকে। আমার ব্লু লাইট কার্ড ছিল, তো সেই কারণে আমি ডিসকাউন্ট পেয়েছি। শুধু আমি, বেচারা আমার জামাই কোনো ডিসকাউন্ট পায় নাই। ক্যাসেলটা একদম কনওয়ে নদীর অপোজিটে। এত সুন্দর লাগে সামনাসামনি দেখতে, যেটা আসলে আমি আমার কথার মাধ্যমে কোনোদিনই বোঝাতে সক্ষম হব না। তো আসুন ক্যাসেলটা ঘুরে দেখা যাক। টিকিট কাটার সময় আমাদেরকে একটা ছোট ম্যাপ দেওয়া হয়েছিল, তো ওইটা দেখে আমরা ক্যাসেলের প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখছিলাম। আর এত বড়, আর বিভিন্ন সাইড থেকে এত গেট, এত প্রবেশ পথ, মানে মনে হচ্ছে একটু আবার হারিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ক্যাসেলের পশ্চিম দিক, যেখানে ওয়েস্ট বারবিকান ছিল। এটা দুর্গের বাইরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। এটা খুবই শক্তিশালী একটা ফটক বা দুর্গের মতো ছোট একটা দুর্গের মতো অংশ, যা দুর্গের প্রবেশপথের সামনে তৈরি করা হতো। আক্রমণকারীরা যদি দুর্গের মূল ফটকে পৌঁছানোর চেষ্টাও করতো, তাদেরকে আগে এই ওয়েস্ট বারবিকান পেরোতে হতো। আমার হাজবেন্ড তো ভাইকিংস এর ফ্যান, তো ও তো এটা মনে কি হচ্ছিল এখান যেন থেকে কি ভাইকিংস গুলি এর করতো যুগে নাকি? প্রবেশ করে গেছে, এরকম একটা অবস্থা। পুরো ক্যাসেল জুড়ে এরকম অনেক ম্যাচিকুলেশন আছে। ম্যাচিকুলেশন হচ্ছে এরকম প্রাসাদ বা দুর্গের প্রাচীরের উপর এক ধরনের খোলা জায়গা, যেখানে ক্যাসেলের ওই সময়কার যে রক্ষাকারীরা ছিল, তারা দাঁড়িয়ে আক্রমণকারীদের উপর পাথর, গরম তেল বা কুইক লাইমের মতো অনেক ক্ষতিকর পদার্থ ফেলে দিত। কুইক লাইম পড়লে কিন্তু ত্বক একদম পুড়ে যায়, আর যদি আক্রমণকারীরা ভুল সময়ে উপরে তাকাতো, তাহলে তাদের মুখে পড়ারও সম্ভাবনা থাকতো। এটা ওই সময় দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। পুরোটা ক্যাসেল দুই ভাগে ভাগ করা, দুইটা ওয়ার্ড, একটা আউটার ওয়ার্ড, একটা ইনার ওয়ার্ড। আউটার ওয়ার্ড পার করে ইনার ওয়ার্ডের দিকে যেতে হয়, এটা হচ্ছে সেই আউটার ওয়ার্ড। আউটার ওয়ার্ড হচ্ছে এই খোলা জায়গাটা, যা প্রাথমিক প্রতিরক্ষার জন্য ছিল। আক্রমণকারীরা যদি আউটার ওয়ার্ড দখল করেও ফেলতো, তখন সেখানকার যে রক্ষাকর্তারা ছিল বা রক্ষীরা ছিল, তারা ইনার ওয়ার্ডের দিকে চলে যেত। আর আউটার ওয়ার্ড এবং ইনার ওয়ার্ডের এই মাঝখানে ছিল একটা কুয়া, যেটা 91 ফিট গভীর।
ওই সময়কার যুগে এই কুয়াগুলো প্রতিরক্ষার জন্য খুবই দরকারি ছিল, কারণ যদি শত্রুরা দুর্গ ঘিরেও ফেলতো তখন কুয়া থেকে পানি তোলা যেত, বা এখান দিয়ে সমুদ্রে বা নদীতে তারা পালিয়ে যেতে পারতো। আজকে এই কুয়াটার চারপাশে রেলিং দিয়ে ঘেরা, যাতে কেউ পড়ে না যায়। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে গ্রেট হল। এটা এই ক্যাসেলের সবচেয়ে বড় একটা রুম, যেখানে ওই সময় সমস্ত আনুষ্ঠানিক অনুষ্ঠান বা ওদের গুরুত্বপূর্ণ মিটিংস গুলো হতো। এই রুমটা ছিল অনেক বড় আর উঁচু ছাদযুক্ত, যাতে অনেক লোক একসাথে বসতে পারে। এখন আমরা যাচ্ছি প্রিজন টাওয়ারের দিকে। এটা হচ্ছে বন্দীদেরকে আটকে রাখার কক্ষ। বন্দীদেরকে আটকে রাখার জন্য এই টাওয়ারটা ব্যবহার করা হতো। এর ভেতরে ছোট ছোট অন্ধকার ঘর থাকতো, যেখানে বন্দীরা আটক থাকতো। টাওয়ারটা দুর্গের অন্যান্য অংশের মধ্যে অনেক মজবুত ছিল, যাতে কেউ পালাতে না পারে। অনেক সময় এগুলোর ভেতর অস্বাস্থ্যকর এবং আরও বেশি কঠিন পরিবেশ থাকতো, যাতে বন্দীদের শাস্তিটা আরও বেশি কঠিন হয়। এটা দেখে আমার কাছে বাংলাদেশের আমাদের আয়নাঘরের মতো মনে হচ্ছিল আর কি। কি কষ্টই না করেছে যারা আসলে আয়নাঘরে বন্দি থেকেছে। তো ওই সময়কার ছবিগুলো মনে হচ্ছিল আমার চোখের সামনে ভাসছে। আর সিঁড়িগুলো এত পেঁচানো ছিল, এত অন্ধকার ছিল, একা একা উঠতে তখন আসলেই অনেক ভয় লাগছিল। ক্যাসেলের এই সিঁড়িগুলো এমনভাবে পেঁচানো আর অন্ধকারে ঢাকা ছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম। সিঁড়িগুলোর প্রতিটা ধাপই মনে হচ্ছিল এক অদ্ভুত জাল পাতা। আর দেয়ালের পাশে কেমন যেন একটা শব্দও হচ্ছিল, আর ছায়াগুলো কেমন যেন মনে হচ্ছিল এখনই জীবন্ত। আমার তো হার্টবিট একদম বেড়ে যাচ্ছিল, এমনিতেই ভীতু। আর সিঁড়ির প্রতিটা ধাপে মনে হচ্ছিল আমি আরও মনে হচ্ছে গভীর অন্ধকারের দিকে চলে যাচ্ছি। সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা জাস্ট দারুণ ছিল। আর এইসব জায়গায় না গা যত ছমছম করে তত বেশি একটা এক্সাইটমেন্ট লাগে। অন্ধকার ঘরদোর পার হয়ে আমরা এখন একটু আলোর মুখে। তো এটা হচ্ছে উপরের ছাদের মতো অংশটা, যেখান থেকে পুরোটা কনওয়ে শহর এত সুন্দরভাবে দেখা যায়। আমি তো মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম, আর মানে এত বেশি ভালো লাগছিল। আর সেদিন ওয়েদারও এত সুন্দর ছিল, তো সব মিলে খুবই ভালো লাগছিল। একটু মেঘলা ছিল, আবার হঠাৎ রোদ উঠছিল, ঠান্ডা বাতাস। এত হাঁটাহাঁটি করার পর আমাদের একদমই খারাপ লাগছিল না। এখন আমরা এই ক্যাসেলের সবচেয়ে বড় যে টাওয়ারটা সেটাই উঠবো। এখান থেকে পুরো ক্যানওয়ে সিটি এত সুন্দর, মানে ব্রেথ টেকিং একটা ভিউ। তো ওইখানে আমরা উঠবো। এটাই উঠতে আসলে খুব সরু আর ন্যারো একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই সিঁড়িটা যেটা খুবই অন্ধকার, সত্যি কথা বলতে। আর সাথে হাতে কোনো রেলিংসও নাই ধরার জন্য। তো আমিও আসলে ওই সময় ওঠার সময় আমি ভিডিও করতে পারি নাই, আমার অনেক ভয় করছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ, যেটা আমরা এই ক্যাসেলটা ঘোরা শেষ হলে ওখানে যাব। এখন যাচ্ছি চ্যাপেল টাওয়ারের দিকে। এটা ওদের প্রার্থনার জন্য ছোট একটা চার্চ বলা যায়। তো এটা খুবই সাদামাটা, সিম্পল ছিমছাম পরিবেশ। এখানে ওই সময় রাজ পরিবার এবং এই ক্যাসেলের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হয়তো প্রার্থনা করতেন।
তো এখান থেকে বের হলেই হচ্ছে কিংস হল। এটা রাজার ব্যক্তিগত কক্ষ। এখানে তিনি কাজ করতেন, বিশ্রাম নিতেন, মানে ওই সময় যেটা ইচ্ছা সেটাই করতেন আর কি। আর এই রুমটা দুর্গের সবচেয়ে নিরাপদ একটা অংশ ছিল, যাতে আক্রমণকারীরা এখানে সহজে পৌঁছাতে না পারে। এটা হচ্ছে ক্যাসেলের ইনার ওয়ার্ড। এটা দুর্গের সবচেয়ে ভেতরের অংশ, যেখানে রাজা রানী আর আরও যে ইম্পর্টেন্ট ব্যক্তিরা ছিল তাদের বসবাস করার যে রুম এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ, প্রশাসনিক কাজের জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো। এটা সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল। যখন আক্রমণকারীরা এই দুর্গে প্রবেশ করতো তো তাদের সবার আগে আউটার ওয়ার্ডটা পার হতে হতো। তো আউটার ওয়ার্ড পার হয়ে এই ইনার ওয়ার্ডে আসতে হতো এবং এটাতে আসার আগ পর্যন্ত অনেক বেশি বাধা তাদেরকে অতিক্রম করতে হতো। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একদম উঁচু যে টাওয়ারটা সেটাই কিন্তু চলে আসছি। এখান থেকে পুরোটা শহরের ভিউ জাস্ট সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আর সাথে ছিল প্রচণ্ড বাতাস, যার কারণে এত উঁচুতে ওঠার পরও একদমই খারাপ লাগছিল না। তারপর চলে আসলো সেই ফেভারিট মোমেন্ট, যেটার জন্য আমরা এত কষ্ট করে উপরে উঠলাম। তো এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চা খাওয়ার যে মজা, সেটা কিন্তু অন্য লেভেলের। ফাইনালি আমাদের ক্যাসেলে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা নিচে চলে আসছি। তো আসার পর মনে হলো এই ভদ্রলোক এত সুন্দর করে এই জায়গাটা পাহারা দিচ্ছে, তার সাথে কোনো ছবি ভিডিও কিছুই নাই। তো আমি একটু ছবি তুলে নিলাম আর কি। এখন আমরা যাব সাসপেনশন ব্রিজে, এটা আমাদের সেকেন্ড স্পট। তো ক্যাসেলের উপর থেকেই আপনারা সাসপেনশন ব্রিজটা দেখতে পেয়েছেন। তো ওইখান থেকে আসলে ডিরেক্টলি যাওয়া যেত হয়তো আগে, একজন বলছিল, কিন্তু এখন আর সেই সিস্টেমটা নেই। এখন নিচে দিয়ে হেঁটে তারপর সাসপেনশন ব্রিজে যেতে হয়। এখানে একটা ড্রবিচ ছিল যেটা এখন বন্ধ করা, এটা ক্যাসেলের ঠিক পূর্ব দিকে পড়েছে। তো আমরা হেঁটে এই ব্রিজটায় আসলাম। একদম কোনো মানুষই ছিল না, পুরো ফাঁকা। এখানে ঠান্ডা বাতাসে একা দাঁড়িয়ে থাকতে যে কি ভালো লাগছিল। নিচে কনওয়ে নদী আর চারপাশের ল্যান্ডস্কেপ, যেন একটা অন্যরকম শান্তিপূর্ণ ছবি। সাসপেনশন ব্রিজে তেমন আলাদা কোনো অ্যাক্টিভিটি নাই। ব্রিজে একটু হাঁটা, চারপাশের ভিউটা এনজয় করা। তো সেটা করে আমরা এখন ব্রিটেনের সবচেয়ে ছোট ঘর সেটা দেখতে যাচ্ছি। এখানে এসে তো দেখি সেই ভিড়, আমরা অনেক লম্বা একটা কিউতে ছিলাম, অনেক কষ্টে সামনে একটু এগোতে পেরেছি। এখানে আগে থেকে টিকিট কাটার কোনো সিস্টেম নেই। এখানে এসেই ডিরেক্ট টিকিট কাটতে হয়। টিকিট প্রতি অ্যাডাল্ট 1.5 পাউন্ড করে, আর বাচ্চাদের জন্য 1 পাউন্ড। এটা ব্রিটেনের সবচেয়ে স্মলেস্ট হাউস এবং গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যুক্ত আছে। এই বাসাটা মাত্র 10 ফুট লম্বা এবং 6 ফুট চওড়া। তো বুঝতেই পারছেন এটা কত ছোট। আর শেষ যে ব্যক্তি বাসায় বসবাস করতেন তিনি ছিলেন রবার্ট জোন্স, একজন ফিশারম্যান বা মৎস্যজীবী। তিনি নিজেই ছিলেন 6 ফুট 3 ইঞ্চি লম্বা। তো যদিও তার মতো একজন লম্বা মানুষের পক্ষে এত ছোট ঘরে বসবাস করা বেশ অস্বস্তিকর ছিল, তবুও তিনি এখানে 1900 সাল পর্যন্ত থাকতেন। এরপর ব্রিটিশ সরকার বাসাটিকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে, কারণ এটি এতটাই ছোট ছিল যে এখানে স্বাভাবিক জীবনযাপন করা কিন্তু কঠিন হয়ে গিয়েছিল। এই বাসায় উপরের তলায় একটি মাত্র শোবার ঘর, যেটা মাত্রই দেখছেন। আর নিচতলায় রয়েছে তাদের জন্য একটা ফায়ার প্লেস, যেটায় খাবার রান্না করা যেত, আর অল্প কিছু তাদের ব্যবহারের জিনিসপত্র। তো এই নিয়ে ছিল পুরোটা বাসা। এখানেই এই বাসার মেম্বাররা থাকতেন। কিভাবে থাকতেন এক আল্লাহই জানেন। সবচেয়ে অবাক লেগেছে বাথরুমের কথা শুনে। আধুনিক বাথরুম তো দূর কি বাত, ওদের কোনো বাথরুমই ছিল না। সেই সময়কার বেশিরভাগ ঘরবাড়ির মতো এখানেও বাথরুম ছিল বাহিরে। পুরো এলাকার সবগুলো বাসার মানুষ একটাই মাত্র বাথরুম ইউজ করতে পারতেন। আর ইমার্জেন্সি সিচুয়েশনে পলিথিনে বাথরুম করে সেটা তারা এই ডিরেক্ট কনওয়ে নদীতে ফেলে দিতেন, যেটা আমি এখানকার ট্যুর গাইড থেকে শুনেছি। কি অদ্ভুত তাই না? ওই সময়কার যুগে মানুষ এত অল্পের মধ্যে কিভাবে বসবাস করতেন, যেটা এখনকার যুগে কল্পনাই করা যায় না।
এখান থেকে ডিরেক্ট কনওয়ের সিটি সেন্টারে উঠে যাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে খাবার দাবারের জন্য। তো ছোট একটা কিউট একটা ক্যাফে দেখলাম, তো আমার খুব কাপকেক খেতে ইচ্ছে করছিল, তো আমি একটা স্ট্রবেরি কাপকেক কিনলাম। এটা নিয়ে আমরা চলে যাব এখন আমাদের লাস্ট স্পটে ঘুরতে। ফার্স্টে ভেবেছিলাম আমরা হেঁটেই যাব, কিন্তু দেখলাম প্রায় 30-40 মিনিট হাঁটতে হবে, আর আমাদের হাতে আর সময়ও কম ছিল, অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পর। আবার প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। তো হাঁটাহাঁটি চিন্তা বাদ আমরা কার পার্ক থেকে গাড়িটা নিয়ে ডিরেক্ট আমরা স্পটে চলে যাচ্ছি। তো ওইখানে কোথাও গাড়ি পার্ক করে এনজয় করে দেন আমরা ওইখান থেকে ডিরেক্ট আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবো। আমাদের খুব ইচ্ছে ছিল কনওয়ে মাউন্টেনে হাইকিংয়ে যাওয়ার, কিন্তু আজকে হাতে সময় একদমই ছিল না। আর হাইকিং করার জন্য আসলে একটু আলাদা সময় নিয়ে আসাটা বেস্ট। আর একটু পর সন্ধ্যাও হয়ে যাবে, তো সব মিলে পাহাড়ে ওঠাটা একদমই সেফ না। তাই আজকে সেই আইডিয়া বাদ। আমরা মরফা বিচে যাচ্ছি এখন, এটা কনওয়ে মাউন্টেনের ঠিক অপোজিটেই। তো এখান থেকে আমরা আজকের আমাদের লাস্ট স্পটটা ঘুরে আবার বাসার দিকে ফেরত যাব। আমাদের দুজনের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই আমি আর নাইম আমাদের হাতের লাঞ্চের খাবার নিয়ে সুন্দর আমাদের যে পিকনিকের যে ম্যাটটা এনেছি সেটা টেনে বসে পড়লাম। একে তো আমাদের দুজনের প্রচণ্ড ক্ষুধা, তার মধ্যে এই সুন্দর পরিবেশে খাবারগুলো স্বাদ ছিল যেন আরও বেশি। সমুদ্রের এই পানির গর্জন আর আশেপাশের সামুদ্রিক পাখির আওয়াজে পরিবেশটা এত সুন্দর লাগছিল। বালিতে পায়ের চিহ্ন আর সূর্যের ঝলকানি সবকিছুই ছিল একদম চমৎকার। তারপর চলে আসলো আবার সেই চায়ের মুহূর্ত। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা একটা কথাই বলছিলাম, এখন যদি নেভাল বিচের মতো ছোট ছোট পেঁয়াজগুলো পেতাম একদম জমে যেত। আমরা দুজনেই পুরনো জিনিস খুব পছন্দ করি, একদম ব্যাকডেটেড একটা কাপল বলা যায়। তেমন ব্যাকডেটেড একটা বাঙালি কাপল সমুদ্রে আসবে আর বালির উপর নিজেদের নাম লিখে যাবে না, এটা তো অসম্ভব। দেখতে দেখতে সুন্দর মুহূর্তগুলো আজকের জন্য প্রায় শেষ। বাসায় ফিরে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। আজকে প্রত্যেকটি জায়গারই নিজস্ব একটা সৌন্দর্য ছিল, নিজস্ব ইতিহাস ছিল। মনে হচ্ছিল হাজার বছরের গল্প বলে যাচ্ছিল, আর আমরা সেই ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি। আজকের এই সুন্দর দিনটা মনে রেখে চলে যাচ্ছি। আশা করছি আমার মতো আপনাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল, এই সূর্যের মতো আমাদের ভালো সময়গুলোরও কেন তো তাড়াতাড়ি চলে যাওয়ার সময় হয়ে যায়।